আকাশ থেকে পড়া ঝিরিঝিরি বৃষ্টির কয়েক ফোঁটা সরাসরি রেহানার সেই ফ্যাকাশে চামড়ার ওপর গিয়ে পড়ল। বৃষ্টির জল চামড়া স্পর্শ করার সাথে সাথে রেহানার কপাল থেকে কালো রঙের ফুটন্ত ফেনা বের হতে লাগলো, যেন অ্যাসিড পড়েছে সেখানে। আর চোখের পাতাটি এক ঝটকায় খুলে গেল। চোখ দুটো কুচকুচে কালো, কোনো সাদা অংশ নেই। সেই চোখ সরাসরি মতির দিকে তাকিয়ে এক দানবীয় হিংস্রতায় চকচক করে উঠল। আষাঢ় মাসের মেঘলা রাত, কোনো বাতাস নেই, কিন্তু অবিরাম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বৃষ্টির শব্দে চারপাশ একঘেয়ে ঝুমঝুম আওয়াজে মুখর। কাদায় পা ডুবিয়ে শাহাবুদ্দিন আর মতি দাঁড়িয়ে আছে কাদের শিকদারের কাছারি ঘরের বারান্দায়। তাদের সামনে রাখা বাঁশের খাটিয়ার ওপর শোয়ানো একটি লাশ। লাশটি সাধারণ সাদা কাফনের কাপড়ে নয়, বরং কুচকুচে কালো রঙের তেলতেলে মোমজামা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুড়ি দিয়ে বাঁধা। শাহাবুদ্দিন ভাই, আমার মা রেহানা 2.5 দিন ধইরা ছটপট কইরা মরছে। ডাক্তার কইছে জলাতঙ্ক রোগ। মরণের সময় সে এক ফোঁটা পানিও সহ্য করতে পারে নাই, তাই তারি মোমজামা দিয়া বাইন্দা রাখছি। শিকদার সাহেব, লাশ তো দাফন করতেই হইব, কিন্তু এই বৃষ্টির দিনে মোমজামা খুলমু কেমনে? আর কবরের স্থানে তো পানি জমা গেছে। খবরদার মোমজামা খুলবা না। দাফন করার আগ পর্যন্ত এই কাপড়ের উপর যেন বৃষ্টির এক ফোঁটা পানিও না পড়ে। সে পানি সহ্য করতে পারে না। পানি গায়ে পড়লে সে সে বড় অশান্তি করব। এই নেও 5,000 টাকা, কাম শেষ কইরা আইসা আরও পাইবা। উস্তাদ, রাইত বাড়তাছে, বৃষ্টিও থামার লক্ষণ নাই। চলেন ধরি। পানি ডরে মানুষ মরে শুনছি, কিন্তু মরা মানুষ যে পানি ডরায় এই প্রথম শুনলাম। তারা দুজনে মিলে কাঠিয়াটা কাঁধে তুলে নিল। কাদের শিকদার দ্রুত বাড়ির ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। বাইরে শুধু রয়ে গেল ঝিরিঝিরি বৃষ্টি আর 2 লাশবাহকের পায়ের নিচে কাদার চপচপ শব্দ। তারা হাঁটছে পিচ্ছিল মাটির রাস্তায়, খালি পায়ে হাঁটা কঠিন হয়ে পড়ছে। মতির মাথায় একটা জীর্ণ ছাতা, আর শাহাবুদ্দিনের এক হাতে হ্যারিকেন, অন্য হাতে খাটিয়ার বাঁশ ধরা। বৃষ্টির ফোঁটাগুলো যখনই কফিনের মোমজামার ওপর পড়ছে, তখনই এক অদ্ভুত শব্দ হচ্ছে, যেন কোনো জ্বলন্ত কয়লার উপর পানি ঢালা হচ্ছে। উস্তাদ, কুয়াশা নাই, কিন্তু চারপাশটা কেমন জানি ধোয়া ধোয়া লাগতাছে। আর এই লাশের শরীর থেকে কি গরম ভাব বাইর হইতাছে নাকি? আমার কাঁধের দিকে গরম তাপ লাগতাছে। কথা কম কমতি, মুখ বন্ধ রাখলে শরীরে জোর পাওয়া যায়। বৃষ্টির পানি থেকে হ্যারিকেনটা বাসা, আলো নিবলে এই পিচ্ছিল রাস্তায় পথ চলা যাইব না। হঠাৎ করে খাটিয়ার ভেতর থেকে একটা চাপা শব্দ শোনা গেল। কেউ যেন খুব দ্রুত এবং জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, ঠিক যেভাবে একটি তৃষ্ণার্ত কুকুর পানি না পেয়ে ছটফট করে। উস্তাদ, শুনলেন? লাশের ভিতর থেকে কেমন যেন শব্দ আইতাছে। জ্যান্ত মানুষও তো এমন কইরা নিঃশ্বাস নেয় না। সোজা সলমতি, লাশ জলাতঙ্কে মরলে তার শরীরে কিছু জীবাণু থাইকা যায়। বাতাস ঢোকার কারণে এমন শব্দ হইতে পারে। ভয় পাইস না তুই। তারা এখন একটি পুরনো শ্মশানঘাটের পাশ দিয়ে যাওয়া মাটির রাস্তায়। রাস্তার এক পাশে গভীর খাদ, অন্য পাশে বিলের পানি। হঠাৎ এক ঝলক দমকা হাওয়া এসে মতির হাতের ছাতাটা উল্টে দিল। একই সাথে বাতাসের ধাক্কায় কফিনের মাথার দিকের মোমজামার একটি জোর ছিঁড়ে গেল। উস্তাদ, বাতাসে তো ছাতা ভাঙা গেল,
মোম জামাতেও তো ফাটল ধরছে। শাহাবুদ্দিন লণ্ঠনটা উঁচিয়ে দেখতে গেল। সে দেখল ছিঁড়ে যাওয়া অংশ দিয়ে রেহানার ফ্যাকাশে কপাল এবং চোখের একাংশ বেরিয়ে এসেছে। আকাশ থেকে পড়া ঝিরিঝিরি বৃষ্টির কয়েক ফোঁটা সরাসরি রেহানার সেই ফ্যাকাশে চামড়ার ওপর গিয়ে পড়ল। বৃষ্টির জল চামড়া স্পর্শ করার সাথে সাথে রেহানার কপাল থেকে কালো রঙের ফুটন্ত ফেনা বের হতে লাগলো, যেন অ্যাসিড পড়েছে সেখানে। আর চোখের পাতাটি এক ঝটকায় খুলে গেল। চোখ দুটো কুচকুচে কালো, কোনো সাদা অংশ নেই। সেই চোখ সরাসরি মতির দিকে তাকিয়ে এক দানবীয় হিংস্রতায় চকচক করে উঠল। পানি, আমারে পানি দে, নইলে আজকে তোদের রক্ত খামু। একই সাথে লাশের পুরো শরীরটি কাটিয়ার ওপর আছাড় খেয়ে নড়ে উঠল। মোমজামার বাকি বাঁধনগুলো একে একে মরমর করে চিরতে শুরু করলো। মোমজামার ফাটল দিয়ে বের হওয়া রেহানার মুখ অবর্ণনীয় যন্ত্রণায় বিকৃত হয়ে উঠেছে। বৃষ্টির পানি যেখানেই তার চামড়া স্পর্শ করছে সেখান থেকে খসখসে চামড়া পুড়ে আলগা হয়ে যাচ্ছে। সে তার ধারালো নখ দিয়ে মোমজামাটি ছিঁড়ে বাইরে আসার জন্য ছটফট করছে। জইলা গেল, আমার গা জইলা গেল, আমারে ছাতা দে, আমারে বাঁচা। ও ও ও উস্তাদ, ও তো খাটিয়া থেকে নাইমা যাইতাছে। ওর চোখ দুইটা তো মানুষের না, ও আমারে খাইয়া ফেলবো উস্তাদ। কাঁধ শক্ত কর মতি, ওরে মাটিতে পড়তে দিস না। মাটিতে পড়লে ওর শরীরে কাদা আর পানি এক হয়ে যাইব, তখন ওরে আটকানো প্রায় অসম্ভব হয়ে যাইব। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রেহানা তার কুচকুচে কালো নখ দিয়ে মতির পিঠে এক গভীর আঁচড় কাটল। যন্ত্রণায় মতি খাটিয়ার পেছনের অংশটি ছেড়ে দিল। খাটিয়াটি কাঁধ হয়ে মাটিতে পড়ে গেল এবং রেহানা কাদার উপর গড়িয়ে পড়ল। কাদার সংস্পর্শে আসতেই রেহানার শরীরের চামড়া যেন আরো দ্রুত পুড়তে লাগলো। সে সোজা হয়ে দাঁড়াতে পারল না, বরং একটি ক্ষিপ্ত কুকুরের মতো চার পায়ে ভর দিয়ে কাদার ওপর দিয়ে অস্বাভাবিক দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। তার মুখ থেকে কালো লালা ঝরছে। মতি, গোরস্থানের দিকে দৌড়া। এইখানে থাকলে ও আমাদের রক্ত চুষে খাইব। দৌড়া জলদি। ঝিরিঝিরি বৃষ্টি এখন কিছুটা জোরে পড়তে শুরু করেছে। পুরো গোরস্থান কাদায় ঠিক ঠিক করছে। কাদের শিকদারের খুঁড়ে রাখা কবরটির ভেতর বৃষ্টির পানি জমে প্রায় 1 হাত পানি উঠে গেছে। শাহাবুদ্দিন আর মতি হাঁপাতে হাঁপাতে কবরের পাশে এসে দাঁড়ালো। পেছনেই শোনা যাচ্ছে কাদার ওপর দিয়ে কোনো ভারী কিছু টেনে আনার খসখস শব্দ। উস্তাদ, কবরে তো পানি জমছে। ও তো জলাতঙ্কের মরা। ও এই পানিতে কেমনে নামবো? ও আমাদের এইখানে মাইরা ফেলবো উস্তাদ। মতি, ভয় পাইস না। পানি যেমন ওর শত্রু, আগুনও তেমন ওর শত্রু। এই সুন পানিতে পড়লে তপ্ত হইয়া উঠব। তুই কবরটার দিকে নজর রাখ। ঠিক তখনই ঝোপঝাড় ভেঙে রেহানা তাদের সামনে এসে দাঁড়ালো। তার ফ্যাকাশে মুখমণ্ডলের চামড়া বৃষ্টির পানিতে গলে গিয়ে ভেতরের হাড় দেখা যাচ্ছে। সে এক বিকট গর্জন করে মতির ওপর ঝাঁপিয়ে পড়তে চাইল। শাহাবুদ্দিন একটা বিকট চিৎকার করে একটা পুটলির ভেতর থেকে চুন আর ছাই রেহানার মুখের ওপর ছড়ে মারল। ইয়া আল্লাহ! শুকনো চুন রেহানার ভেজা মুখে এবং চোখে পড়ার সাথে সাথে রাসায়নিক বিক্রিয়ার তীব্র ধোঁয়া উঠতে শুরু করলো। রেহানা যন্ত্রণায় নিজের মুখ চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ল। তার মুখ থেকে এক নরকীয় আর্তনাদ বের হতে লাগলো।
মতি, এইটাই সুযোগ, ওরে ধাক্কা দিয়া কবরের পানিতে ফালা, জলদি। ইয়া আলী! মতি মরণপণ শক্তিতে রেহানার জ্বলন্ত শরীরটা ধাক্কা দিয়ে সেই জলমগ্ন কবরের ভেতর ফেলে দিল। কবরের পানিতে পড়ার সাথে সাথে রেহানার শরীরটি যেন ফুটন্ত তেলে পড়া বেগুনির মতো ছটফট করতে লাগলো। কবরের পানি লাল হয়ে উঠল। কবরের ভেতরের পানি রেহানার ছটপটানির চোটে চারদিকে ছিটকে পড়ছে। রেহানা পানির নিচ থেকে তার কালো হাত দুটো ওপরে বাড়িয়ে দিয়ে তাদের পা টেনে ধরার চেষ্টা করছে। মাটি বেমতি, কাদা মাটি চাপা দে, ওর মুখ বন্ধ কর। তারা দুজনে পাগলের মতো কোদাল দিয়ে চারপাশের ভেজা কাদামাটি কবরের ভেতর ফেলতে লাগলো। কাদা পড়ার সাথে সাথে ভেতরের গোংরানি শব্দটা আস্তে আস্তে দম বন্ধ হয়ে আসার মতো শোনা গেল। প্রায় আধা ঘন্টা চেষ্টার পর তারা কবরটি পুরোপুরি মাটি দিয়ে সমান করে দিল এবং ওপরে ভারী ভেজা কাঠ চাপা দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, উস্তাদ, শেষ হইছে? ও আর উইটা আসবো না তো? হ্যাঁ, বৃষ্টির পানিতে ওর শরীরের অপবিত্র অংশ গইলা শেষ হইয়া গেছে। ও আর উঠতে পারবো না, কিন্তু আমাদের পাওনাটা শোকাইতেই হইব। চল, শিকদার বাড়ি যায়। বৃষ্টি এখন একদম কমে গেছে। ভোরের আলো ফোটার ঠিক আগ মুহূর্তে শাহাবুদ্দিন আর মতি কাদের শিকদারের সদর দরজায় এসে ধাক্কা দিল। শিকদার সাহেব, শিকদার সাহেব, দরজা খোলেন, কাজ শেষ হইছে। ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না, কিন্তু তারা খেয়াল করল সদর দরজাটি সামান্য ফাঁক হয়ে আছে। মতি আলতো করে ধাক্কা দিতেই দরজাটি খুলে গেল। উঠানে পা রাখতে তাদের চোখ গেল মাঝখানের কুয়া বা পানির ইদারার দিকে। ইদারার পাশে কাদের শিকদারের ছাতাটি পড়ে আছে, আর ইদারার ভেতরের পানির ওপর কাদের শিকদারের মৃতদেহটি উপর হয়ে ভাসছে। তার মুখটি পানির নিচে এবং তার চোখ দুটো ঠিক রেহানার মতো কুঁচকে কালো হয়ে আছে, যেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে প্রচণ্ড কোনো আতঙ্কে নিজের মাথা নিজেই পানির বালতিতে ডুবিয়ে দিয়েছিল। উস্তাদ, এইগুলা কি? মতি দেখল কাদের শিকদারের দেওয়া 5,000 টাকার নোটগুলো এখন আর টাকা নেই। সেগুলো ভিজে চ্যাপচ্যাপে কাদায় পরিণত হয়ে গেছে, যা থেকে পচা নর্দমার গন্ধ বের হচ্ছে। চল মতি, এই বাড়ির পাওনা মাটি আর পানি মিলাইয়া শুকাইয়া দিছে। এইখানে আমাদের আর কোনো কাজ নাই। তারা দুজনে কাদামাখা শরীরে গ্রামের মেঠো পথ ধরে চলে গেল। পেছনে শুধু রয়ে গেল কাদের শিকদারের শূন্য বাড়ি আর ঝিরিঝিরি বৃষ্টির শেষ ফোঁটাগুলো। তারা চলে গেল, রেখে গেল এক অনন্ত নীরবতা আর এক ভয়াল সত্যের অবশেষ। আষাঢ়ের সেই মেঘলা রাতে যে রক্তের দাগ আর লোভের খেলা শুরু হয়েছিল, প্রকৃতি তার বিচার নিজের হাতে তুলে নিল। কাদের শিকদার ভেবেছিলেন টাকার জোরে মোমজামার আড়ালে নিজের অপরাধ আর পাপকে ঢেকে রাখবেন। মেয়ের ওপর হওয়া অন্যায় কিংবা অবহেলাকে জলাতঙ্ক রোগের বাহানায় মাটি চাপা দিতে চেয়েছিলেন, কিন্তু পাপ কখনো চাপা থাকে না। যে পানিকে তিনি ভয় পেতেন, প্রকৃতির সেই অমল জলধারায় শেষ পর্যন্ত তার জীবনের সমস্ত হিসাব চুকিয়ে দিল। লোভের দেওয়া চকচকে নোটগুলো মুহূর্তে পরিণত হলো পচা নর্দমার কাদায়। কারণ প্রকৃতির নিয়মে পাপের উপার্জনে কখনো শান্তি মেলে না। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় মানুষের ভেতরের ক্ষোভ, অবহেলা আর কুসংস্কার কতটা ভয়াবহ রূপ নিতে পারে। কখনো কখনো মানুষ নিজেই নিজের কর্মের দ্বারা এমন এক দানব তৈরি করে যা শেষে তাকেই গ্রাস করে নেয়। আজ রাতের এই ভৌতিক অভিজ্ঞতা কেবল দুটি লাশবাহকের গল্প নয়, এটি
কর্মের ফল এবং প্রকৃতির নির্মম প্রতিশোধের এক জীবন্ত দলিল। চারপাশের অন্ধ কুসংস্কার আর লোভের অন্ধকার থেকে আমাদের নিজেদের মুক্ত রাখতে হবে। মানুষের ভেতরের আসল মানুষটি যেন কখনো হারিয়ে না যায়। বৃষ্টি রাতের এই গা শিউরে ওঠা রোমাঞ্চকর গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান অনুভূতি আমাদের কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে ভুলবেন না। এই রকম আরও গা ছমছমে এবং শিক্ষণীয় গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন ভালুকাই বাংলার অসাধারণ সব ভিডিও।